আরজিকর কাণ্ড গত 10 থেকে 12 দিন হয়ে গেল। প্রত্যেক দিন সংবাদ শিরোনামে আরজিকরের ঘটনা আছে। আপনারা জানেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলা দায়ের হচ্ছে। আজ সেখানে শুনানি রয়েছে। অন্যদিকে সুখেন্দু শেখর রায়, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তিনি গ্রেফতারির আশঙ্কা করছেন এবং ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনিও। শুনানি রয়েছে। আর অন্যদিকে বেনিয়ম, আর্থিক বেনিয়মের অভিযোগ উঠেছে এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আর তাই নিয়ে এবার 4 সদস্যের এসআইটি গঠন করলো রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। এইসব নিয়ে আমরা আলোচনা করব। যারা রয়েছেন প্রথমে পরিচয় করিয়ে দিই। দেবনারায়ণ সরকার রয়েছেন নারায়ণ চক্রবর্তী, সুব্রত দত্ত, সবাইকে স্বাগত জানাই আলোচনায়। তবে শুরুতেই দেখাবো আজকের দিনের 4টে মূল ঘটনা, 4টে হাইলাইট যেদিকে আমাদের নজর থাকবে। আরজিকর কাণ্ডে একদিকে যখন রাজ্য থেকে দেশ তোলপাড় হয়ে গিয়েছে, তারই মধ্যে শতপ্রণোদিত মামলা কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে। আজকে কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে শুনানি। তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুখেন্দু শেখর রায়। আজ তার মামলার শুনানি রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি যে তথ্য দিয়েছেন তা সঠিক নয় এবং তাকে লালবাজার রবিবার দুবার সমন পাঠিয়েছে এবং গ্রেফতার করা হতে পারে তাকে, আশঙ্কায় আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আজকে শুনানি হবে। অন্যদিকে কংগ্রেসের আজকে লালবাজার অভিযান রয়েছে আর স্বাস্থ্য ভবন অভিযানে আজকে নামবে এবিভিপি। শেখর রায় একেবারে আরজিকর কাণ্ডের শুরু থেকে তাকে আমরা দেখেছিলাম দলের থেকে কিছুটা ভিন্ন অবস্থান গ্রহণ করতে। একেবারে নিজের বাড়ির বাইরে তিনি বসে পড়েছিলেন ধর্নায় সেই 14 তারিখে এবং তিনি বারবারই বলেছেন যে তিনি কিন্তু এই আরজিকর কাণ্ডের তীব্র প্রতিবাদ করছেন। তৃণমূলের 3 বারের রাজ্যসভার সাংসদ, তিনি মামলা দায়ের করেছেন। গতকাল তাকে অনুমতি দিয়েছেন মামলা দায়েরের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। আজ রয়েছে মামলার শুনানির সম্ভাবনা। এই আন্দোলনকে দেখে সবারই শিক্ষা দেওয়া উচিত যে যদি কোথাও অত্যাচার হয়, যদি কেউ সেই অত্যাচারকে যদি সেটাকে অন্য মুখে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধে কিভাবে বিক্ষোভ হতে পারে তার একটা নমুনা আমরা সম্প্রতি দেখছি। যখনই এই ধরনের পাপ, যখনই এই ধরনের অপরাধ সংগঠিত হবে, ঐক্যবদ্ধভাবে সমস্ত বাঙালিকে, সমস্ত ভারতীয়কে ঝাঁপিয়ে পড়ে এর প্রতিবাদ করতে হবে। কুণাল ঘোষ তিনি যদিও বলছেন যে ওকে গ্রেফতারের কথা তো কেউ বলেনি, ডাকা মানেই তো আর গ্রেফতার নয়, রজ্জুতে সর্পভ্রম করছেন। শুনুন। আরে রজ্জুতে যদি কেউ সর্পভ্রম করে কে কি করতে পারে? ওকে কে গ্রেফতার করার কথা বলেছে? কেন গ্রেফতারে? কিসের গ্রেফতার? পুলিশের নোটিশ মানেই গ্রেফতার? এটা কোনো কাজের কথা হলো? আলোচনা শুরু করবো। আমি দেবনারায়ণবাবুর কাছে যাবো। দেবনারায়ণবাবু, কুণাল ঘোষ যদিও বলছেন যে ডেকে পাঠানো মানেই, নোটিশ পাঠানো মানেই তো গ্রেফতার করা নয়। সত্যি তো গতকাল আমরা দেখলাম 2জন চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছিল এবং তাদেরকে যেভাবে নিয়ে একেবারে গোটা চিকিৎসক ফ্রেটার্নিটি তারা পৌঁছে গেলেন লালবাজারে, সেখানে কুণাল ঘোষ তিনি একদম পরিষ্কার বলে দিলেন, মাফ করবেন ডক্টর কুণাল সরকার, তিনি পরিষ্কার বললেন যে অত্যন্ত বিনয়ী, অত্যন্ত নম্রভাবে আলোচনা হয়েছে। কিন্তু সেই আলোচনাটা করার জন্য কি সমন পাঠানোর প্রয়োজন? সেটা তো এমনিই হওয়া যেতে পারে। তাহলে সুখেন্দু শেখর রায় একজন সাংসদ, শাসক দলের সাংসদ, তিনি কি এমন করেছেন যার জন্য তাকে একেবারে ডেকে পাঠাতে হচ্ছিল একদিনে দুবার? শেক্সপিয়ারের 12th নাইটে একটা কথা বলেছিলেন, ভার্চু ইজ বিউটি বাট বিউটিয়াস ইভিলস আর এমটি ট্রাঙ্কস ওভারফ্লাওয়ার্স বাই দ্য ডেভিল। গুণ হচ্ছে সৌন্দর্য, কিন্তু সৌন্দর্যের পাপ হচ্ছে শূন্য শব্দ। শূন্য শব্দ শয়তানের দ্বারা অতীব রঞ্জিত। এই শয়তানের দ্বারা যারা যে কাজগুলো চলছে আজকে একটা সৌন্দর্যের আলোকে, অর্থাৎ সেই মানে আরজি করে সেই ইভিলগুলো, সেই শয়তানগুলোকে আমরা শাস্তি চাই এবং তার মৃত্যুদণ্ড চাই। এটা বলেই আমি যে কথাটা প্রশ্ন করলে তার উত্তর দিচ্ছি। প্রশ্ন হচ্ছে নিশ্চয়ই উনি যেটা বলেছেন নিশ্চন্দি সে হতে পারে কোনটা ভুল, কিন্তু ওনাকে ডাকলেই যে উনি বিয়ে করবেন, ওনাকে অ্যারেস্ট করবে পুলিশ, এটা কে করে বলবেন? না না, এটা প্রশ্ন না। উনি যদি মনে করেন যে না না, প্রশ্ন হচ্ছে উনি বলেছিলেন, কতগুলো তথ্য দিয়েছিলেন, তথ্যের মধ্যে যে স্লিপার ডগ ওই দিনে যায়নি, 3 দিন পরে গেছে ইত্যাদি, তথ্যগুলো হয়তো উনি দেখে জিজ্ঞাসা করেন উনি ভাবছেন কেন ওনাকে অ্যারেস্ট করবো। ও তো কুণাল ঘোষও তো বলেছে কি কি অন্যায়গুলো হয়েছে। কুণাল ঘোষ 3টে অন্যায়কে তাকে ওনাকে তো অ্যারেস্ট করেনি, ওনাকে তো পুলিশ বলেনি। তথ্য ঠিক দিন এবং যে জিনিস আমাদেরও প্রত্যেকের
কিন্তু আপনি গতকালের ঘটনার প্রেক্ষিতটা যদি দেখেন, কোথাও কিন্তু একেবারে এক ধরনের, মানে কোথাও সোশ্যাল মিডিয়াতে গুজব রটানো হয়েছে, যে তথ্য দেওয়া হয়েছে দুজন চিকিৎসক দিয়েছেন তা সঠিক নয়, এবং সেই কারণে তাদেরকেও কিন্তু সমন পাঠানো হয়েছিল। ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি পরিষ্কার বলছেন যে পুলিশ বলছে যে কারণে তাদেরকে ডেকে পাঠানো হয় সেটা ভ্যালিডিটি করতে পারেনি পুলিশ। তাহলে শুধু শুধু এই মানে অগ্নিতে ঘৃতাহুতির প্রয়োজনটা কি? দাউ দাউ করে জ্বলছে যখন গোটা রাজ্য একটা ইস্যু নিয়ে, সেই সময় কলকাতা পুলিশ কি প্রমাণ করতে চাইছে বারবার সমন পাঠিয়ে? কুসুমিতা একটা জিনিস দেখো, সমনটা আজকে সোশ্যাল মিডিয়ায় যা ঘুরছে 99% ফেক, এর ফলে মানুষের উত্তেজিত অসত্য জিনিসগুলো মানুষ ডাক্তারকে ডেকেছেন, এখন সে তথ্য ওনাকে বলেছেন যে আপনাদের হেল্প চাই, সমন পাঠানো মানে কি? প্রশ্ন হচ্ছে কিছু কিছু ইভিল হয়েছে, উনি স্বীকার করেছেন, একজন ডাক্তার বলেছেন না আমি ওটা করিনি, ওর নামে আলোচনার মাধ্যমে কি সমাধান করা যায় না? অবশ্যই, কেন যাবে? আমরা সবসময় একটা ভুল দেখি, আমরা সবাই চাই শাস্তি হোক যে কোনো কারণে হোক, কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ায় যে 99% ফেক চলছে এটা আমরা কেউ চাই। কিন্তু কাদেরকে ডাকছেন সেটাও তো আপনাকে ভাবতে হবে। সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করছেন তারা অত্যন্ত দায়িত্ববান, কেউ চিকিৎসক আবার কেউ শাসক দলেরই সাংসদ। আমি এই জায়গায় নারায়ণবাবুর কাছে আসবো, নাকি পুলিশের এই ডেকে পাঠানোর কারণটা অন্য? বারবার যে প্রসঙ্গটা উঠছে যে কলকাতা পুলিশের ভূমিকা কি, আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশ কেন বারবার, আরজিকরেও 14 তারিখ রাতে যে ভাঙচুরের ঘটনা হলো সেটাকে দমন করতে পারলো না, সেটাকে কন্ট্রোল করতে পারলো না, কোথাও কি নিজেদের রাশটা আলগা হয়ে গিয়েছে সেটা প্রমাণ করতেই কলকাতা পুলিশ যথেষ্ট সক্রিয়, সেই প্রমাণ করতেই কি এই নিরস্ত্র চিকিৎসকদের ডেকে পাঠানো, তাদের জন্য ব্যারিকেড তৈরি করা, একজন শাসক দলের সাংসদকে ডেকে কোথাও কি সেটাকেই একটা ভেরিফাই করার চেষ্টা, কোথাও নিজেদের দোষটাকে কম দেখানোর চেষ্টা? দেখুন, বলি প্রথমে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই। যদি থাকতো তাহলে কখনোই এই হাইকোর্টের প্রধান বিচারপতির অমন রিমার্কের পরে আমাদের বিনীত গোয়েল কলকাতা পুলিশের কমিশনার থাকতেন না। আপনি খুব সঠিকভাবেই বলেছেন, আসলে পায়ে সাপ কামড়েছিল, সাপের বিষ এখন মাথায় উঠে গেছে, 1 নম্বর। সেই জন্য তারা এসব অ্যাক্ট করছেন। একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, যে এই পুরো তদন্তের প্রক্রিয়া এবং তদন্তের গতি প্রকৃতি নির্ধারণ করবে সিবিআইয়ের যে ইনভেস্টিগেশন, এবং সেটা হাইকোর্টের তত্ত্বাবধানে। তো এই রকম জায়গা থেকে মানুষ তো তাদের ফিডব্যাক দিতেই পারে। দেখুন, ব্যক্তিগতভাবে আমি যেহেতু মেডিকেল রিসার্চের সঙ্গে বহু বছর জড়িত, কুণাল সরকারও আমার পরিচিত যথেষ্ট, আমরা একসঙ্গে বহু প্রোগ্রাম করেছি। আমি একটা কথা বলি, আপনারা ভেবে দেখুন, তৃণমূলের যে কাগজ অর্গান জাগো বাংলা, সেটা খুলে দেখুন, তার সম্পাদকের নাম সুখেন্দু শেখর রায়, এবং এই সুখেন্দু শেখর রায়কে তারা সমন পাঠাচ্ছে। বিরোধিতা যখন শাসক একদম সহ্য করতে পারে না, সেটা কনস্ট্রাকটিভ বিরোধিতা হলেও, তখন কিন্তু বোঝা যায় যে গণতন্ত্র একদম ভেঙে পড়েছে। আরেকটা কথা বলি, যে বিরোধিতার নাটক কিভাবে চলছে, যে আজকে আমাদের বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক অরাজনৈতিক যে বিভিন্ন প্রতিবাদ উঠছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য কি করা হচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের যে অপদার্থতা, অকর্মণ্যতা, তার বিরুদ্ধে রাস্তায় নেবে যারা আন্দোলন করছে, তার নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা পৃথিবীতে এই ঘটনা কখনো ঘটেনি। আমি এই জায়গায় আসবো, কিন্তু সুব্রতদা, তাহলে প্রশ্নটা যেটা হবে সেটা হচ্ছে যে কোথাও নিজেদের গাফিলতি ধামাচাপা দিতে, বা এই মুহূর্তে পুলিশ একেবারে নিরপেক্ষ ভূমিকা পালন করছে, তাই শাসক দলের 3 বারের রাজ্যসভার সাংসদ তাকেও ডেকে পাঠাতে তারা পিছু পা নয়, এবং একই দিনে দুবার তাকে সমন পাঠানো হচ্ছে, তাকে কিন্তু কোনোভাবেই রেয়াত করা হচ্ছে না। কোথাও এই ন্যারেটিভটা কি তৈরি করার চেষ্টা হচ্ছে এই মুহূর্তে? যে ন্যারেটিভই তৈরি করার চেষ্টা করুন আমাদের রাজ্যের হোম মিনিস্টার, কোনো ন্যারেটিভই দাঁড়াবে না। দেখুন, হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এটা সিবিআই হয়েছে, এবং যতদূর আমি জানি উনি বলেছেন প্রধান বিচারপতি যে 7 দিন অন্তর তাকে রিপোর্ট করতে হবে। তো ওই ঘটনাকে ঘিরে যা যা হয়েছে, কেউ যদি কোনো ইনফরমেশন থাকে তার কাছে, সেটা ভুল হতে পারে, ঠিক হতে পারে, সেটা তো যাবে সিবিআই এর কাছে। এখন সিবিআই জানতে চাইবে বা জানতে চাইবে না, সেটা তারা ঠিক করবে।
কলকাতা পুলিশ এখানে কোথা থেকে এলো? কলকাতা পুলিশের এখানে ভূমিকা কি? কোনো ভূমিকা নেই। আসলে প্রশ্নটা উঠছে যে এই ধরুন এই কামদুনি মামলার সময় এই আমাদের মাননীয় বিনীত গোয়েল উনি তখন ছিলেন দায়িত্বে গোয়েন্দা দপ্তরের, এবং ওই অভিযোগ হচ্ছে যে ওনার নেতৃত্বেই গোটাটা হাসাপ হয়েছে কামদুনির, যে কারণে কামদুনির নির্যাতিতা তিনি বিচার পাননি। ফলে উনি এখন আমাদের কলকাতা পুলিশের মাথায় রয়েছেন। ফলে এইরকম একজন অভিযোগ যার সম্পর্কে আছে এইরকম হাসাপ করবার, তিনি এখন মেক ওভার করবার জন্য সরকারের পক্ষে, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে নানা ঘটনাকে সংগঠিত করছেন। তার একটা পার্ট এটা হলেও হতে পারে। এরকম কোনো ভাবার কারণ নেই যে কলকাতা পুলিশের খুব একটা সদিচ্ছা আছে গোটা ব্যাপারটাকে আনার্ট করার। ধরুন এইরকম একটা ঘটনায় যে আপনারা দেখালেন এসআইটি হয়েছে ওই ইকোনমিক ক্রাইম ধরবার জন্য। হ্যাঁ, আমি বিস্তারিত দেখাবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে পরে আমি ওইটা নিয়ে বলবো। আমি বিস্তারিত একবার দেখিয়ে দিই, কারণ ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, আর তারই তদন্তে এবার এসআইটি গঠন করলো রাজ্য। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সময় আরজিকর মেডিকেলে আর্থিক অনিয়মের অভিযোগ 2021 সাল থেকে আরজিকরে আর্থিক অনিয়মের এই অভিযোগ রয়েছে। তদন্তে এবার রাজ্যের পক্ষ থেকে এসআইটি, যেখানে 4 জন অফিসারকে নিয়োগ করা হয়েছে। আইজি পদমর্যাদার অফিসার প্রণব কুমারের নেতৃত্বে 4 সদস্যের এই এসআইটি তৈরি হলো। 1 মাসের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। 4 দিনে সন্দীপ ঘোষকে মোট 50 ঘন্টা কিন্তু ইতিমধ্যেই সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ তিনি তথ্য গোপন করতে চাইছেন, সিবিআই সূত্রে কিন্তু এমনটাই বলা হচ্ছে। এমন আরও দাবি করা হচ্ছে, একাধিক ক্ষেত্রে নিজের বয়ানও কিন্তু বারবার বদল করছেন সন্দীপ ঘোষ। আমি আইনজীবী শ্রমিক বাগচির কাছে এই জায়গায় আসবো। শ্রমিক, খুব উল্লেখযোগ্যভাবে এসআইটি গঠন করা হচ্ছে, নিঃসন্দেহে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে অত্যন্ত সদর্থক পদক্ষেপ বলা যেতে পারে। কিন্তু আর্থিক বেনিয়মের অভিযোগ এখন থেকে নয়, 2021 সাল থেকে, অর্থাৎ যবে থেকে অধ্যক্ষ হিসাবে আরজিকর মেডিকেল কলেজের দায়িত্ব নিয়েছিলেন সন্দীপ ঘোষ, তার পরপর এতদিন ধরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এমনকি একজন ডেপুটি সুপার তিনি অভিযোগ করেছিলেন, প্রাক্তন ডেপুটি সুপার, যে দীর্ঘ 8 থেকে 9 মাস তিনি প্রতিবাদ করেছেন, উপায় হয়নি, তার বদলি হয়েছে। 2 মাস তিনি মাইনেও পাননি, উইদাউট পেতে ছিলেন, এবং তার স্যালারি এখনো রেগুলারাইজ হয়নি। অর্থাৎ অভিযোগ নতুন নয়, কিন্তু এসআইটি গঠন হচ্ছে এখন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে একটা এখানে যেহেতু এত বড় ঘটনা ঘটে গেছে, সেই জন্য এখন তড়িঘড়ি রাজ্য সরকার ভাবছে যে এসআইটি এখন গঠন যদি না করা যায়, এমনিতেই জনগণ ক্ষেপে গেছে, এমনিতেই এত আন্দোলন চলছে, যার জন্য জনগণকে এখন প্রশমিত করার জন্য বা কিছু পদক্ষেপ দেখানোর জন্য এখন এইগুলো গঠন করা হচ্ছে। যখন হাইকোর্ট মনিটরিং তদন্ত হচ্ছে, এবং আপনাদের অবগতির জন্য জানাই যে আজকে সুপ্রিম কোর্ট যে স্বতঃপ্রণোদিতভাবে এই মামলাটি গ্রহণ করেছেন, সুপ্রিম কোর্টেও আজকে হিয়ারিং আছে, এবং প্রথম প্রধান বিচারপতির ঘরে এই মামলাটি আজকে প্রথম মামলা হিসেবে রাখা হয়েছে, এবং সেখানে আমাদেরও কিছু বক্তব্য থাকবে, সেটা দেখা যাক, যখন মামলা হবে তখন আমরা সেই বক্তব্যগুলো পেশ করব। এখন যদিও আমি এটা বলবো যে সেই পরিপ্রেক্ষিতে এসআইটি যে গঠন হয়েছে এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি, কিন্তু হাইকোর্ট যেভাবে তদন্ত করতে বলেছে, সিবিআই যেভাবে তদন্ত করছে, এসআইটি গঠন হয়েছে, এটা যেমন একদিকে ঠিক, পাশাপাশি এটাও আপনাকে দেখতে হবে যে তথ্য প্রমাণ লোপাটের জন্য তারা প্রথম দিন থেকে কি চেষ্টা করেছে। যখনই হাইকোর্ট যখনই অর্ডার দিচ্ছে, আপনাদের মনে থাকা উচিত, যখনই প্রথম দিন হাইকোর্ট অর্ডার দিল যে সিবিআই মানে এটাকে সিবিআই করা হোক, ঠিক সেমিনার হলের উল্টো দিকে, হ্যাঁ, তখনই কিন্তু ভাঙচুর শুরু হয়ে গেল, এবং তখনও পর্যন্ত দেখা যাচ্ছে লালবাজার একে ডাকছে তাকে ডাকছে, তারা কিন্তু জানে যে সিবিআই হয়ে গেছে, কেন, কিসের জন্য। তারপরে যখন সিবিআই আধিকারিকরা সেখানে পৌঁছালেন, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এরম কখনো আমি দেখিনি, কোনো মামলার ক্ষেত্রে দেখিনি হালে, যে প্রধান বিচারপতি মামলা চলাকালীন বলছেন যে কেস ডায়েরি এক্ষুনি আপনার হাতে যা আছে এক্ষুনি আপনি হ্যান্ড ওভার করুন, আর বাকি যা কাগজপত্র আছে কালকের, মানে সেদিন যে মামলা ছিল কালকের মধ্যে হ্যান্ড ওভার করতে হবে। সিবিআই পৌঁছালো, তারপরে মানে মামলা কিন্তু আবার 3 সপ্তাহ পরে হওয়ার কথা, কিন্তু এই যে শান্তিপূর্ণ এই যে মিছিল বা প্রতিবাদ, সেই 14ই আগস্ট রাতে বা 15ই আগস্ট ভোরবেলা সেইখানে যে মানে আরজিকরে গণ্ডগোল হলো, যার জন্য আবার পরের দিনই 16ই আগস্টে এই মামলা আবার
মেনশানিং করে আমরা তুললাম, তখন প্রধান বিচারপতি এটাকে অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা বললেন, বলছেন, দুঃখজনক বলছেন, এবং কলকাতা হাইকোর্টের কড়া সমালোচনার মুখে বারবারই পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। কোথাও সেই চাপের মুখেই কি এবার অবশেষে সিট গঠনের, এসআইটি গঠনের এই সিদ্ধান্ত রাজ্য স্বরাষ্ট্র দফতরের? দেবনানন্দ যা বলেছেন এতদিন তো মনে পড়েনি। না না, সিট গঠনতে যে কুণাল ঘোষের দাবি আগেই সিট গঠন করা হয়েছে, এখানে আনন্দবাজারে দেখছি না, সেটা প্রশ্ন না, না কখনো না, সেটা প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে সেদিনকে যে গন্ডগোলটা হয়েছিল এ নিয়ে তো কথা হয়েছে, কারণ এমন লোকগুলো ভালো মন্দ সব মিশিয়ে যাচ্ছে, সেটা যদি একটা কিছু মারাত্মক কিছু হয়ে যেত, মানে কোনো গুলি চালানো, কোনো লাঠি চালানো যদি ভালো লোকের কাছে হতে পারে না। না 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 না, ও কথা বলিনি, যেদিন যে ভাঙচুর হয়েছে সেদিন লাঠি চলেনি, সেটার কথা বলেছি, সেটা সেদিন অসম্ভব। না না, সেটা অনেকটা পুলিশ নিজেও মার খেয়েছে, কেন খেয়েছে, এবং তারপরেও যে এত ঔদ্ধত্য দেখায়নি, এটা একটা নিঃসন্দেহ। যতই সমালোচনা হতে পারে, কেন করেনি কলকাতা পুলিশ, কিন্তু সেদিন না না, আমার প্রশ্ন হচ্ছে সেখানে ভালো মন্দ সবাই ছিল, শুধু একটা লোক না, তার মধ্যে অনেক সাধারণ লোকও ছিল। কেউ আবার ফটো তুলছে, বলছে তো আমি গেছিলাম ফটো তুলছি, কাকে মারবে? মারুক বা একটা আরো দুটো লাশ যদি পড়তো তখন হাইকোর্টের কোর্ট মনিটর তদন্ত চলছে, সিবিআই তদন্ত করছে, সিবিআই কে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রতদা। ঠিক সেই সময় স্বরাষ্ট্র দপ্তরের হঠাৎ মনে হলো 3 বছর আগে থেকে যার বিরুদ্ধে লাগাতার অভিযোগ রয়েছে, সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখন আর্থিক বেনিয়মের অভিযোগগুলোকে খতিয়ে দেখতে হবে, তার জন্য 4 সদস্যের সিট তৈরি করা হচ্ছে। এইটা আবার আমাকে বলতে হবে, এবং নির্দিষ্ট করেই বলছি যে এইটা তৈরি করা হয়েছে ওখানে সমস্ত দুর্নীতিকে আড়াল করার জন্য। দেখুন, মুখ্যমন্ত্রী বলছিলেন যে রোববার অবধি আমাকে সময় দাও, তারপর সিবিআইকে, মানে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করব, করার পর হচ্ছে গিয়ে দেবো। কুণাল ঘোষ বলছেন তো ব্রেক থ্রু আরো কিছু হলেও হতে পারে। হ্যাঁ, এইটাই হচ্ছে গিয়ে ব্যাপার। এই যে এসআইটি তৈরি হচ্ছে, যিনি ওখানে ছিলেন, যাকে বারবার সিবিআই ডাকছে, কেন গ্রেপ্তার করছে না সিবিআই বলতে পারবে, তো তার নেতৃত্বে ওখানে যে আর্থিক বেনিয়ম, নানা ধরনের র্যাকেট, সেই র্যাকেটের কথা মিডিয়াও জানে, প্রমাণের অভাবে বলতে পারছে না, এখনো বলবে, সব বেরোবে যে কিভাবে ওইখানে র্যাকেট পরিচালনা করা হতো, এবং ওখান থেকে যে আর্থিক মুনাফা হতো সেই খাম কোথায় কোথায় যেত, সেইটা হচ্ছে মানুষের কাছে জানা দরকার, এবং সেইটাকে আটকানোর জন্যই সব প্রমাণ লোপাট করার জন্য রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইটি তৈরি করেছেন। কিন্তু কোথায় কোথায় যেত আপনি যেটা বলছেন, এই রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তৈরি এসআইটি সত্যি কি আদৌ তার সূত্র ধরে পৌঁছতে পারবে সেই মাথা পর্যন্ত? সেই সম্ভাবনা কি থাকছে? আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু সিবিআই তদন্ত শুরু করেছে। একদিকে যখন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে, তার পাশাপাশি কিন্তু সিবিআই তৎপরতাও তুঙ্গে দেখা গেল। গতকাল তারা নির্যাতিতার বাড়ি পৌঁছলেন, লালবাজার গেলেন, সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন এবং আরজি কর হাসপাতালেও গেলেন। আরজি কর মেডিকেল কলেজে নারকীয় হত্যাকাণ্ডের পর 10 দিন কেটে গিয়েছে। বিচারের দাবিতে দিকে দিকে ছড়িয়ে পড়ছে আন্দোলন। হাইকোর্টের নির্দেশে তদন্তভার নিয়েছে সিবিআই। সিবিআই এর তদন্তকারী দলে রয়েছেন 1994 ব্যাচের আইপিএস অফিসার সম্পদ মিনা। উত্তরপ্রদেশের হাথরাস ধর্ষণ কাণ্ডের তদন্তকারী দলে ছিলেন সিবিআই এর এই অ্যাডিশনাল ডিরেক্টর। তদন্তকারী দলে রয়েছেন সিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার সীমা পাহুজাও। তিনিও উত্তরপ্রদেশের হাথরাস ধর্ষণ কাণ্ডের তদন্ত করেছিলেন। সোমবারের তদন্তে আরজি কর মেডিকেল কলেজ, নির্যাতিতার বাড়ি ও লালবাজারে গেল সিবিআই এর পৃথক পৃথক টিম। 9 আগস্ট ভোরবেলা আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের রক্তাক্ত মৃতদেহ। সিবিআই সূত্রে খবর, 8ই আগস্ট রাত থেকে 9ই আগস্ট ভোরবেলা পর্যন্ত আরজি কর হাসপাতালে মোট 3 বার এসেছিল অভিযুক্ত সঞ্জয় রায়। সিবিআই সূত্রে খবর, প্রথমে ঢুকেছিল সন্ধে 6টায়, তবে সেই সময় সে একা নয়, তার সঙ্গে ছিল সৌরভ নামে আরেক সিভিক ভলেন্টিয়ার। সিবিআই সূত্রে খবর, দ্বিতীয়বার সঞ্জয় হাসপাতালে ঢোকে রাত 11টায়, তখন সে একাই ছিল। সিসিটিভি সূত্র ধরে জানা যাচ্ছে তৃতীয়বার তাকে চেস্ট মেডিসিন বিভাগেই ঢুকতে দেখা যায় ভোর 4:03। সিবিআই সূত্রে দাবি, জেরায় তথ্য গোপন করছে সঞ্জয়, বেশিরভাগ প্রশ্নের উত্তরেই মুখ বন্ধ রাখছে সে। সূত্রে খবর, এই প্রেক্ষিতে ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করানোর কথা ভাবছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, রবিবারের পর সোমবার ফের একবার সঞ্জয়ের সাইকো অ্যানালিসিস টেস্ট করা হয়েছে। এই পরীক্ষার জন্য দিল্লি থেকে আনা হয়েছে বিশেষজ্ঞ সাইকোলজিস্ট। সিবিআই এর তরফে দাবি, সঞ্জয় বেশিরভাগ ক্ষেত্রে উত্তর দিচ্ছে না। সেদিন রাতে কতবার আরজি কর হাসপাতালে গেছে, কতবার সেমিনার রুমে ঢুকেছে, ঘটনার পর কোথায় পালিয়েছিল,
কার কার সঙ্গে ফোনে কথা বলেছিল, এইসব প্রশ্নেরও কোনো সদুত্তর দিচ্ছে না সে। পুলিশ সূত্রে খবর, আরজিকর আউটপোস্টে কর্মরত সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা 27, কিন্তু সঞ্জয় এই হাসপাতালে কর্মরত ছিলেন না। কিন্তু তা সত্ত্বেও কিভাবে আরজিকর মেডিকেল কলেজে সঞ্জয়ের অবাধ বিচরণ? এদিন তরুণী চিকিৎসকের বাড়িতেও যান সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা, কথা বলেন পরিবারের সঙ্গে। প্রকাশ সিনহা, আবির দত্ত, সমীরণ পাল, এবিপি আনন্দ। নারায়ণবাবু, কামদুনি মামলার যিনি তদন্তকারী অফিসার ছিলেন তাদের মধ্যে একজন রয়েছেন বিনীত গোয়েল। জানি একেবারে শুরু থেকে আপনাদের আপত্তি ছিল আরজিকর কাণ্ডে তিনি কলকাতা পুলিশের দায়িত্বে, তার নেতৃত্বে কেন তদন্ত হচ্ছে, কিভাবে তদন্ত নিরপেক্ষ হবে, আপনারা প্রশ্ন তুলছিলেন। হাথরাস কাণ্ডের দায়িত্বে যারা ছিলেন তাদের মধ্যে দুজনকে এবার আরজিকরের তদন্তে দেওয়া হলো, আপনারা কি নিশ্চিন্ত হচ্ছেন? দেখুন, সময় বলবে আমরা নিশ্চিন্ত হতে পারবো কি না। তার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যেটা নিয়ে একটু আগে আলোচনা হচ্ছিল যে সিট গঠন করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের থেকে, যেটা ওই আইজি র্যাঙ্কের অফিসার নিয়ে 4 জনের। আমি একটা কথা বলি, যখন পুরো ব্যাপারটার তদন্ত করছে সিবিআই, সেই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের এভাবে তড়িঘড়ি দুর্নীতি, যেই দুর্নীতির অভিযোগে তিনি একবার অধ্যক্ষ ট্রান্সফার হয়েছিলেন, দুবার, হ্যাঁ, তো সেইখানে সেই অধ্যক্ষকে বাঁচানোর জন্যই কিন্তু এই সিটটা তৈরি হয়েছে। কিভাবে বলছি, যে আপনাদের বোধহয় মনে আছে, সেই মাথায় অক্সিজেন কম যায় বীর একজন ওই অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট, হ্যাঁ, তার ক্ষেত্রেও যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা গ্রেপ্তার করে তাকে নিজেদের হেফাজতে না নিতে পারে, সেই জন্য কিন্তু সিট তৈরি করে তাকে আগে অ্যারেস্ট করেছিল। শিব ঠাকুর এসে গিয়েছিলেন আমাদের এখানেও কিন্তু এই ধরনের একটা জিনিস, কারণ এটা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গের প্রশাসন এবং অনুপ্রেরণা দিদিমণি তিনি কিছুতেই এই সন্দীপ ঘোষের সঙ্গ ছাড়তে পারেন না, তাহলে বোধহয় একটা কোনো বড় বিপদ আছে সরকারের। সেই জন্য এইভাবে সিট গঠন করে তাকে দিয়ে হাবজা কিছু একটা রিপোর্ট করে এই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে নিজের হেফাজতে নিয়ে তাকে বাঁচানোর অভিযোগ অত্যন্ত গুরুতর। আমি তো প্রথমেই বললাম যে সিট গঠনটাই ইল্লিগাল। কোনটা লিগাল ইল্লিগাল, হ্যাঁ, বক্তব্য বিজেপির যিনি প্রতিনিধি তিনি থাকতেই পারে, কেন করবেন না? গণতান্ত্রিকভাবে তিনি বলতেই পারেন। না 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 না, প্রশ্ন না, সিট গঠন হয়, রাখুক। আরে আগে লেট দেম বার্ক, আগে ইনিশিয়েটিভ নিক, তারপরে আচ্ছা বেশ শ্রমিক আদৌ এসআইটি গঠনটা ভ্যালিড কিনা এই মুহূর্তে কোর্ট মনিটরিং তদন্ত সুপ্রিম কোর্টে আজকে মামলা শুনতে যে সেখানে মামলা রুজু হয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর এই মোমেন্টে কখনো তার কোনো প্রয়োজনীয়তাই নেই। সিট গঠন করা তাকে অ্যারেস্ট করা দুটো এক জিনিস না। সিট গঠন করে অবশ্যই হাইকোর্ট বলেছে সিট গঠন করাটা তাহলে তো সেটা বাতিল করে দিতে পারতো। মানে এটা অন্যায়, এটা এটা বলতে পারে না। শুনতে দিন শ্রমিক, অনলাইনার একটু শেষ করো। ঠিক আছে, এসআইটি গঠন করা যুক্তিযুক্ত হ্যাঁ কি না? না, আমি তো কখনো মনে করি না। তার কারণ হচ্ছে কোর্ট মনিটরিং তদন্ত হচ্ছে এবং দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মামলা শুনতে চেয়েছেন স্বতঃপ্রণোদিতভাবে। সেখানে রাজ্য সরকারের আর কোনো কিছুই করণীয় নেই, এখতিয়ারের বাইরে।